আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি প্রেমের বাজিমাত। লিখনীতে রোজ ও রুষা, পর্ব 15। ভোরের আলো তখনও ফুটে ওঠেনি। পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু গ্রামের সেই মাঝার চত্বর আজও কুয়াশায় ঢাকা, ঠিক মানুষের চোখের মতো, যারা সত্যটা দেখেনি। নাবান আর হেরা বসেছিল মাজারের বারান্দায়। খাদেম বাবা এটা ওটা দিচ্ছিল। শরীর দুজনেরই দুর্বল। অসুস্থতা, ভয় আর গত রাতের অমানসিক ঘটনার ধাক্কা এখনও কাটেনি। তারা পবিত্র ছিল, নিঃশব্দ, নির্দোষ। কিন্তু মানুষের মুখে মুখে এক মুহূর্তেই অপবিত্রতার ট্যাগ লেগে আছে। একসাথে ছিল, এই একটিমাত্র কথাই তাদের জন্য রায় হয়ে গেছে। কেউ জানেনি তার আগে তারা কিডন্যাপারদের হাতে পড়েছিল। কেউ শোনেনি তারা কতটা কষ্টে তাদের থেকে পালিয়ে এসেছিল। একজনের ট্যাগ আরেকজনের উপর চাপিয়ে দিয়েছিল। ওই অসুস্থ অবস্থায় দুজন তখনও নিরুপায় ছিল। তাদের কথা কেউ বুঝতে চায়নি। পবিত্রতা কখনো শরীর দিয়ে নয়, নিয়ত দিয়ে বিচার হয়। মাজারের খাদেম, সাদা দাড়ি আর শান্ত চোখ, গভীরভাবে তাকিয়েছিল ওদের দিকে। মানুষের কোলাহল, সন্দেহ আর অভিযোগের মাঝখানে তিনি শুধু একটাই কথা বলেছিলেন, মানুষ বিচার করে চোখ দিয়ে, আল্লাহ বিচার করেন নিয়ত দিয়ে। তারপর খুব সাদাসিধেভাবে বিয়েটা পড়ানো হয়। না কোনো সাজ, না কোনো হাসি, শুধু দুটো ভাঙা মানুষ আর একখানা পবিত্র বন্ধন, যেটা তারা তখনও ঠিক বুঝে উঠতে পারেনি, নাকি কেউ বুঝেছে তা ঠিক বোঝা যায়নি। খাদেম বাবা উপদেশ দিয়েছিল, এই বিয়ে তোমাদের পাপ ঢাকার জন্য না, এ বিয়ে আল্লাহর ইচ্ছায়, তোমাদের ইজ্জত বাঁচানোর জন্য। ভোরে আজানের ধ্বনি আর পাখির ডাক, প্রথম ডাকের সাথে সাথে তারা মাজার থেকে বেরিয়ে আসে। পহেলা ফাল্গুনের সকাল, কুয়াশার ভেতর হলুদের হালকা রোদ, বাতাসে বসন্তের গন্ধ। কিন্তু নাবান আর হেরার ভেতর তখনও শীত লেগে আছে। তারা পাশাপাশি হাটে, গ্রামের মাটির রাস্তায়, হাতের কাছাকাছি কিন্তু স্পর্শ নেই। দুজনই একসাথে, কিন্তু মন কি এক? ভীষ্ম ভালোবাসা দিবস, অথচ তাদের ভালোবাসার জন্ম নেয়নি। জন্ম নিয়েছে ক্ষোভ একে অপরের প্রতি, সমাজের চাপ আর আল্লাহর উপর ছেড়ে দেওয়া এক অজানা ভবিষ্যৎ। কেউ তো বিয়েটা মানেই না, তাহলে মনে এত প্রশ্ন কেন? প্রশ্ন আর প্রশ্ন। যাকে অহংকারী খাতা থেকে নিচে নামাতে এসেছে নিয়তি, তার সাথে ভাগ্য জুড়ে দিয়েছে। এ কেমন পরিকল্পনা আল্লাহ তাআলার? হেরা থামে। কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো তার চোখে পড়ে। ধীরে বলে, আমরা যে ভুল করেছি তা এখানেই শেষ। আমি এ সম্পর্ক মানি না, আর না কোনোদিন মানব। আবার মাথা নাড়ায়, সম্মতি দিয়ে বলে, না, ভুলটা আমাদের না, ভুলটা যারা আমাদের না জেনে বিচার করেছে তাদের। তোমার কথায় আমিও একমত। আমিও মানি না এই সম্পর্ক। তোমার মতো মিসাইল গালকে তো মানা অসম্ভব। এখানে সব শেষ করেছি আমি। না, নাবান বলতে পারল না শেষের কথাটা। জোর গলায়, কেমন জানি কেঁপে উঠেছে গলাটা তার। কিছুক্ষণ নীরবতা, তারপর তারা আবার হাঁটে। হ্যারার খুব রাগ হয়, কিন্তু সে আজ নীরব থাকে। রাগের ভাগ্যের দোষ দিচ্ছে সে। কেন পাকনামি করে এই অসভ্য গিটারওয়ালার সাথে কাজ শিখতে চেয়েছিল? তখন সে না আটকালে ওই নেকা রানী তিতির নিয়ে যেত। এটাই ঢের ভালো হতো। নিজেকে সেই দোষ দিচ্ছে মনে মনে। পবিত্র বন্ধনের ভিতর দিয়েই ধীরে ধীরে ভালোবাসার জন্ম হবে, না জেনেও তারা হাঁটে একসাথে পাশাপাশি। বন্ধুত্বকে খুঁজ বন্ধুদেরকে খুঁজতে খুঁজতে সবার অবস্থা শেষ। কেউ থানায় যাওয়ার কথা বলছে, কেউ আবার কিডন্যাপারদের সিনেমার মতো প্ল্যান বানাচ্ছে। ঠিক তখনই দেখা গেল মাঝারের ভেতর থেকে লাল লুঙ্গি, মাথায় লাল কাপড় বাঁধা, পরনে আগের শার্ট, একদম শান্ত মুখে বের হচ্ছে নাবান ও হেরা। প্রাণপ্রিয় বন্ধুকে অক্ষত অবস্থায় দেখে সবার প্রাণ ফিরে পায় যেন। কিছুক্ষণ আগে
একটা চায়ের দোকানে বয়স্ক চাচার কাছ থেকে মোবাইল নিয়ে আসতে বলে নাবান তাদের এই মাজার চত্বরে। তারাও এই পথ দিয়ে আসছে। অধীর প্রথমেই চিনতে পারল না। একটু তাকিয়ে থেকে চোখ কষলে বলল, দাঁড়া দাঁড়া, উপরেরটা তো আমাদের নাবান, কিন্তু নিচেরটা খাজা বাবা কেমন হলো? এক রাতেই ক্যারেক্টার ডেভেলপমেন্টে ফার্স্ট কিভাবে কি ভাই? অধীর আবারও ভালো করে তাকিয়ে সৃজনের উদ্দেশ্য করে বলে, কিরে সৃজন, কিডন্যাপাররা নিয়ে গিয়ে সাধু সাধু বানিয়ে ছেড়ে দিয়েছে ঢাকার ক্রাশ বয়কে? সৃজন বেশ বিরক্ত হয়ে বলে, এই চুপ করবি, পরিস্থিতি বুঝে কথা বল। অধীর থামার পাত্র না, পরিস্থিতি বুঝেই বলছি। আমরা সারা রাত টেনশনে, আর সে এখানে আধ্যাত্মিক আপডেট নিয়ে বের হলো, তাও খাজা বাবার বেশে। সেইজন তখন অধীরের দিকে তাকিয়ে বলল, এই তুই না একটু আগে মেয়েদের মতো কাঁদছিলি, আমার ভাইরে ফিরায় দাও, ও খোদা আমার ভাইরে ফিরায় দাও বলে নাক টানছিলি, এখন আবার ভণ্ডামি শুরু করেছিস? সৃজনের কথাটা মনে ধরেনি অধীরের। তার একটু আগেই যখন নাবানের সাথে কথা হয়েছে, তখনই সব টেনশন রকেটের গতিতে দূর আকাশে চলে গেছে। নাবান ঠিক আছে শোনে, অনেকক্ষণ নিজের ক্যারেক্টার থেকে দূরে ছিল সে। তাই তো বারুদ মার্কা মুখ দিয়ে ওদের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, আরে ওটা কান্না না, ইমোশনাল সাপোর্ট। এখন আই এম টেনশন মুক্ত। এবার তুষার গম্ভীর মুখে বলল, ইমোশনাল সাপোর্ট? তোমার সেই সাপোর্ট দেখে মাঝারের কবুতর ভয় পেয়ে উড়ে গেছে। দেখো শালাবাবু। এবার সৃজন আবার খোঁচা দিয়ে এলো অধীরকে। সত্যি, নাবান যদি আর 10 মিনিট দেরি করত, অধীর মাজারে চাদর বিছিয়ে মানত করে ফেলতো। অধীর মুখ গম্ভীর করে বলল, হ্যাঁ করতাম, কারণ ভাইকে ফিরে পাওয়ার জন্য আমি সব করতে পারি। তবে লাল লুঙ্গি খাঁচা বাবার সাধু বেশে না। থেমে আবার বলে, এটা আমাদের নাবান তো ভাই? না, বেশি চিন্তার ফলে আমরা ভুল দেখছি। এ খাজা বাবার ভক্ত কবে হবে নিশ্চিত। সৃজন কটমট করে তাকিয়ে তুষারের উদ্দেশ্যে বলে উঠল, ভাই গাড়ি থামান তো, এই হাফ পাগলের কথায় কান দিয়েন না, ওইটাই নাবান। তুষার গাড়ি থামায়। অধীর মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। খাজা বাবার ভক্ত কবে হলো আমাদের হিরো? এই লঙ্গি কেমনে সামলাচ্ছে? আমার মনে হয় লাল গোলাপি আমার মনে লাল গোলাপি প্রশ্ন। ইস, যদি আজ অধীরের মতো নাবান হতো, তাহলে হয়তো বলতো, মাথায় লাল গামছা বেঁধে লুঙ্গি পরে আমি বিয়ে করেছি এক মিসাইল গার্লকে। ভালোবাসা দিবসে লাল লুঙ্গি পরে দেখি মাঝার চত্বর আমার শ্বশুরবাড়ি। কেউ বলে অপবিত্র নাকি, কেউ বলে ভাগ্যের জোর। আমি বলি হঠাৎ বিয়ে, বোঝার আগেই শেষ ঘোর। মাঝার ভরা লোকজন সবাই দেয় উপদেশ, মিসাইল বউ তাকায় রাগি চোখে। এই বিয়ে কিন্তু এখানেই শেষ। রাগে হেসে বলি, আমি দোষটা কিন্তু আমার না, লাল গামছাটা আর লুঙ্গিটাই ফাঁসাইছে। পালানোর কিন্তু আর রাস্তা খোঁজো না। তুষার গাড়ি থামাতে তিনজন ছুটে আসে তাদের কাছে। নাওয়ান গাড়ি দেখেই বুঝতে পারে এরা তার বাই ব্রাদার্স। গটগট পায়ে গাড়িতে উঠে বসে। কেউ প্রশ্ন করলে তার উত্তর দেয় না সে। যেন রাগটা এখন পড়েছে তার, কিন্তু কি নিয়ে অজানা। আগে ফর্মে ফিরে আসে নাবান। এরা মোটামুটি সব বলে, জাস্ট বিয়েটা স্কিপ করে। বাড়িতে আসতে রোজা রোষা হেরাকে জাপটে ধরে সেই কখন থেকে। হেরা নাবানকে জোর করে তখন তুষার নিজ হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করায়, মাথায় ব্যান্ডেজ দুজনের। এদিকে নিজ কাজ হাসিল করতে পেরে বাট্টু আর বট্টুকে তার বস ইচ্ছে মতো শাসায়। নাবান সবাইকে একই ঘটনা জানাতে না করে, বিশেষ করে তার মাকে। সবাই চুপ থাকে, কেউ কিছু বলে না। নিজের প্রাণপ্রিয় বন্ধু ওরফে ভাইকে কাছে পেয়ে এতেই তারা হ্যাপি। কিন্তু অধীর মনে অনেক প্রশ্ন। এই যেমন লুঙ্গি পরলো কিভাবে, আর ওই লুঙ্গিটা বেঁধে দিলেই বা কে? এই জীবনে সে তো নাবানকে লুঙ্গি পরতে দেখেনি, তাও কিনা একেবারে চকচকে ঝকঝকে ফকফকা লাল লুঙ্গি। বিষয়টা তাকে খুব গভীর করে ভাবাচ্ছে। সে নাবানকে লক্ষ্য করে
বেশ চিন্তিত তার হিরোবাই। হেরার বাসায় এসে ফ্রেশ হয়ে রেস্ট নেয় অনেকক্ষণ। আর রোজ রোষার সাথে আড্ডা দেয়, অনেক কথা বলে তাদের কিভাবে কি হয়েছে। বিয়ের জায়গাটা জাস্ট স্কিপ করে। 14ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা। শহরে আকাশ তখন অন্ধকার আচ্ছন্ন। শরীর দুর্বল হেরার। ঘুমাবে আজ তাড়াতাড়ি। রোজ রোষা আজ রান্না করছে। কাজের বুয়া খালাটা আজ আসেনি, তাই দুজন মিলে রান্না করছে। জিনুককে অনেক বলেছে থাকতে, কিন্তু সে থাকেনি। আমাদের বাসায় চলে গেছে তুষারের সাথে। ঘুম জড়ানো চোখে দরজা খুলতে হেরা থমকে গেল। দরজার সামনে বিশাল লাল বক্স, তার উপরে সোনালি অক্ষরে লেখা 1001 রকমের ভালোবাসা শুধু তোমার জন্য। হেরা অবাক, বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন আরও জোরে বাজছে। এর মধ্যে রোজ রোষা উপস্থিত। তারা দুজন স্ট্যাচু হয়ে গেছে। এত বড় ফুলের বুকে দেখে তিনজন রুমে নিয়ে আসে। বক্সটা খুলতেই গোলাপ, টিউলিপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, লিলি, অর্কিড, লাল গোলাপ, লাল গোলাপি, সাদা, বেগুনি, নীল, হলুদ রঙের এমন উচ্ছ্বাস যেন বসন্ত নিয়ে এসে দাঁড়িয়েছে তার বারান্দায়। 100টা ফুলে একটা চিঠি, 1000টায় 10টা, আর লাস্ট 101, 1001 নম্বর ফুলে একটা সাদা কাগজের সবচেয়ে বড় খামের একটা চিঠি। হেরা কয়েকটা চিঠি তুলে পড়তে থাকে। 100 ফুলের মধ্যে 1 নম্বর ফুলের চিঠিটা লেখা, আমি মুগ্ধ হয়েছি প্রথম তোমার মুখের হাসিটা দেখে। 5 নম্বরটা চিঠিতে, তোমার রাগটা আমার কাছে আদরে। 7 নম্বরটা, যেদিন তুমি কেঁদেছিলে আমার বুকটাও ভেঙেছিল। 8 নম্বর চিঠি, আমি হারিয়ে গেলেও তোমাকে খুঁজে নেব। আর 10 নম্বর চিঠি, একটি সাদা গোলাপ, কার্ডে শুধু একটা লাইন, তোমাকে ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ। হেরা বুঝতে পারে এটা শুধু ফুল না, এটা তার প্রতি প্রতিদিনের অনুভূতির হিসাব। তারপর শেষ 11 নম্বর চিঠিটা খুলে পড়তে থাকে। আজ ভালোবাসা দিবসে আমি কেবল তোমাকে লিখছি না, আমি আমার সমস্ত অনুভূতি, আমার সমস্ত স্বপ্ন, আমার সমস্ত নীরব গল্প তোমার সাথে তুলে ধরছি। কখনো মনে হয় না শব্দগুলো যথেষ্ট, তবুও আমি চেষ্টা করি, কারণ তুমি আমার জীবনের সেই অনন্য সুর যা আমি চিরকাল অনুভব করতে চাই। তুমি যখন পাশে থাকো সময় থেমে যায়, প্রতিটি মুহূর্ত যেন একটি স্বপ্নের পৃষ্ঠা হয়ে ওঠে। তোমার হাসি আমার অন্তরকে আলোকিত করে, আর তোমার চোখের গভীরতা আমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে শুধু আমরা দুজনে আছি আর পৃথিবী থেমে গেছে। তোমার স্পর্শে নরমতা মনে করিয়ে দেয় জীবন ছোট ছোট ক্ষুদ্র সুখের সমুদ্রের মতো, আর তুমি সেই সমুদ্রের একমাত্র জ্বলজ্বলে রৌদ্র। আমি স্বপ্ন দেখি আমাদের ভবিষ্যতের, যেখানে আমরা একসাথে হেঁটে যাব, ঝড় আর শান্তির মধ্য দিয়ে, একে অপরের হাত কখনো ছাড়ব না, যেখানে আমাদের নীরবতা কথা বলবে, যেখানে আমাদের হাসি প্রতিটি অন্ধকার মুহূর্তকে আলোকিত করবে। তুমি কেবল আমার ভালোবাসার প্রিয়তমা নও, তুমি আমার জীবনের সেই অদৃশ্য কাব্য যা প্রতিটি শ্বাসে বাজে। ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, এটি আমাদের গল্প, এটি আমাদের ছায়া, এটি আমাদের স্মৃতি। প্রতিটি বার্তা, প্রতিটি স্পর্শ, প্রতিটি হাসি, এগুলো আমার অন্তরের প্রতিটি কোণে লেখা। আর আমি চাই তুমি সেই কোণগুলোতে বাস করো চিরকাল। আজ এই চিঠিতে আমি শুধু বলছি, আমি তোমাকে চিরকাল ভালোবাসবো। তুমি আমার জীবনের সব রং, সব আলো, সব গান। তুমি নেই এমন কোনো দিন আমার কাছে নেই। তুমি আমার সব, এবং আমি চিরকাল তোমার হব। ভালোবাসা দিবসের শুভেচ্ছা, নেশাময়ী অক্সিজেন, ইতি তোমার ভালোবাসা অ্যান। হেরা মুচকি হাসে। চিঠিটা যে নিলয় দিয়েছে তা আর বুঝতে বাকি নেই। আসলে এই ছেলেটা পাগল, কিন্তু কেন সে এই ছেলেটার ভালোবাসতে পারছে না? রাতের আধারে ধীর পায়ে বারান্দায় যায় হেরা। তার ঘুম আসে না, চিন্তায় কি হলো তার সাথে। সে এই অনাকাঙ্ক্ষিত বিয়ে কখনো কারো সামনে আসতে দেবে না। এই লোকটা তার অপছন্দের লিস্টের সব সময় থাকবে। ভাগ্য কি নির্দয়! কেন এমন হলো?
কেন এই লোকটার সাথে পবিত্র সম্পর্কে বন্ধনে আটকে যেতে হলো? হেরা মনে মনে প্রতিশ্রুতি নেয়, যতই পবিত্র হোক সে কখনো এই বিয়ে মানে না। যত দূর ওই লোকটাকে আরও ঘৃণা করতে হবে, ওই বিয়ের কথা আজ মুছে ফেলতে হবে একটাই অ্যাক্সিডেন্ট ভেবে। তাই করলো হেরা, মনকে শক্ত করে শুয়ে পড়ে নিজ বিছানায় কম্বল মুড়ি দিয়ে। হেরা আর নাবান দুজনে গভীর ঘুমে আচ্ছন্ন। শারীরিক ধকল আর মানসিক চাপে দুজনে ঘুমাচ্ছে। শুধু যে তারা ঘুমাচ্ছে তা নয়, সবাই গভীর ঘুমে, কারণ কারো ঘুম হয়নি। দুদিন পর নীলয় ফোনে না পেয়ে ক্যাম্পাসে চলে এসেছে আজ হেরাকে দেখতে। সবার আগে সিয়ামকে সাথে নিয়ে গেটে দাঁড়িয়ে আছে হেরার জন্য। সিয়াম নিলয়ের পাগলামি দেখে অবাক। যে ছেলে জাস্ট একটা খাবারের অর্ডার দেরিতে আসলে ম্যানেজারের মাথায় গিয়ে বাড়ি মেরেছে অপেক্ষা করতে পারবে না বলে, আর সেই ছেলে একটা মেয়ের জন্য অপেক্ষা করছে। সিয়াম ঠাট্টা সুরে বলে, ভাই তুই কি দেওয়ানা হইলি রে হেরার জন্য? এত দেওয়ানা হোস না ভাই, পরে মরবি না পাইলে। নিলয় মুচকি হাসি দিয়ে বলে উঠল, তাকে নিজের করে পেতে মরতে হলেও আমি রাজি। সিয়াম যেন হাসল, টিটকারি করে বলল, কি ভাই, তাজমহল বানাবি নাকি? মরলে থাকবি 2.5 হাত কবরের নিচে, আর হেরা আরেকজনের বুকে। নিলয় বুক ফিলে তীব্র কনফিডেন্স নিয়ে বলল, আমি তো তার তাজমহল, যেখানে তার রাজত্ব চলে, আর কারো না। আর মরার আগে হলে তাকে আমার করে নিব, তারপর মরব। সিয়াম এবার একটু নরম হলো যেন, চোখে মুখে এক আশার আলো দেখতে পেল সে। নীলয়ের চোখে চোখ রেখে বলল, তাহলে নেন্সির কি হবে? ও ভালো সুন্দরী একটা মেয়ে, কিন্তু আমার মনকে কোনো টান আসে না তার জন্য। মেয়েরাই তো আসে আমার কাছে, মন বড় বলে একটু একটু মজা নেই। কিন্তু দোস্ত বিশ্বাস কর, হেরাকে মন চায় পুতুলের মতো আগলে রাখতে। তাকে ছুঁতে গেলেই আমার হাত কাঁপে, মনে হয় সে ব্যথা পাবে। আঙ্কেল জানে তার ছেলে সত্যি প্রেমে পড়েছে? না, বাবাকে জানাবো না। এমনি বাবা অনেক চিন্তায় থাকে, কি নিয়ে জানি ভাবে সারাক্ষণ। বর্তমানে ঢাকাতেই আছে। দুই বন্ধুর মধ্যে কথা হতে থাকে টুকটাক। চোখের সৌন্দর্য হলো সবচেয়ে ভয়ঙ্কর। নামান চোখ বন্ধ করলেই হেরার মায়াবী চোখ তার আক্ষেপ পল্লকে ভেসে ওঠে। হেরাও শেষ রাতে ঘুম ভেঙে যায়। কি একটা স্বপ্ন দেখেছে সে, কেউ তার পিছু ছুটে যাচ্ছে আর কি একটা নামে সে ডাকছে তাকে। মাথায় যন্ত্রণায় উঠে বসে হেরা। নাবানের সাথে তার অদ্ভুত মিল খুঁজে পাচ্ছে কাল। ঠিক তার মতো মাতাল নেশাময় চোখ, একটাই একরকম, আর কেমন দুজনকে ভিনদেশি মনে হয়। গলার তিলটাও তার মতো, কিন্তু নাবানের একটা, আর হেরার কণ্ঠেও দেশে দুইটা, আর বুকের পাশে একটা তিল। ভোর রাতে থেকে তিতির পাগল করে ফেলেছে তার বাবাকে। নাবানের কাছে যাবে। সে কিভাবে জানতে পেরেছে নাবান আর হেরা একসাথে কিডন্যাপ হয়েছে। ব্যাস, এটাই ছিল তার বুকে ব্যথার কারণ। হায়দার মেয়ের এমন পাগলামি দেখিয়ে ভয় পেয়ে যায়। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে ক্ষান্ত হয়নি মেয়েটা। ক্যাম্পাসে হেরার সাথে নাবানের ডান্সের নাম ওঠার পর থেকে মেয়েটা সাইকোর মতো বিহেভ করছে। নাবান বলতে পাগল। শেষ রাতে সেন্সলেস হয়ে যায় মেয়েটা। হায়দার চৌধুরী না পেরে নাবানকে কল দেয়। নাবান হায়দার চৌধুরীর কথা শুনে ফ্রেশ হয়ে বেরিয়ে যায় হাসপাতালে। নাবান হায়দার চৌধুরী সাহস দিয়ে বলে, আমি আছি, চিন্তা নেই। এই কথাটি হায়দার চৌধুরীর কানে বাজে। মেয়েটা ছোট থেকে বিয়ের জন্য কি পাগলামি করছিল। যাক, এখন নাবান এসেছে, সব ঠিক হয়ে যাবে, আর সে নিস্তার পাবে। তিতির ঘুমের ঘোরে কারো আবছা কিছু দেখতে পায়, যেখানে কেউ তাকে ডাকছে। ওই ছেলেটার মতোই সেও বলছে, বাবা বিয়ে করব তো আমি, বিয়ে দাও আমায়, আমার যেতে দাও, আমার জি ম্যানের কাছে যাব। যেও না, আমায়
নিয়ে যাও, আমি যাব তোমার সাথে। থাকবো না এখানে। তোমায় ছাড়া কি আমি থাকতে পারি বলো? না, পারি না তো। জিম্যান, জিম্যান, তিতির চেঁচিয়ে ওঠে। নাবান তিতিরকে এ অবস্থায় দেখে তার হাত চেপে ধরে। তুমি এসেছো জিম্যান? আমি জানতাম তুমি আসবে। তোমার তিতির অসুস্থ। তুমি না এসে কি থাকতে পারবে? না, মোটেও পারবে না। নাবান মায়াবী চোখে তাকায় তিতিরের দিকে, নরম কণ্ঠে বলে, তিতির, আমি আছি। তোমার কিছু হলে আমি আসবো না তা কি করে হয়? আমি এসেছি, এবার শান্ত হও। তিতির চোখে মুখে হাসির ঝিলি। সে বাবাকে হাসি মুখে বলল, দেখেছো বাবা, আমি জানতাম আমার নাবান আমার কাছে আসবে। বেবি, তুমি ওই মেয়েটার সাথে কই হারিয়ে গিয়েছিলে জানো? আমার খুব রাগ লাগছিল। তুমি ওই বেহালাজি টাইপ মেয়েটার সাথে কিছু করবে না। তুমি ডান্সও দেবে না ওই মেয়েটার সাথে। তিতির নাবানের এক হাত জড়িয়ে ধরে আছে। নাবান এক হাত তিতিরের মাথায় রাখে। ওকে, শান্ত হও তিতির। আমি ওই মেয়েটার সাথে ডান্স করব না। এবার শান্ত হও। হায়দার চৌধুরী চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। মেয়েটা ছোট থাকতেই জিমেন বলতে পাগল। এখন তার জিমেনকে পেয়ে কি পাগলামি করে। যাক, এখন শান্ত হবে মেয়েটা। ডান্স ক্লাব সবাই ডান্স করছে, কিন্তু রোজ ডান্স পারলেও রুষা পারছে না। এদিকে ওদের হেসে কুটি কুটি। বাংলা গানে যে হেরা আর রুষা ডান্স করতে অভ্যস্ত নয়, ওরা রিমিক্স গানে ডান্স করবে। নাচের মধ্যে একজনের পার্টনার আরেকজনের সাথে অদল বদল করে ডান্স করবে, এটাই রুলস। রুষা, রোজ আর হেরা ডান্সের জন্য মেরুন কালারের চুড়িদার পরে এসেছে। ক্যাম্পাসে যখন তারা এসেছিল তখন সবাই হাঁ করে তাকিয়েছিল, মনে হচ্ছিল একটা গ্যাং। কিন্তু সৃজন রোজকে শুনিয়ে শুনিয়ে বলেছিল, দেয়ার ব্যাটারি গ্যাং। তারা মানে হাইটে তারা তাদের মতো তালগাছ না, কিন্তু একেবারে শর্টও বলা যায় না। 5 ফিট 3, 2-3 এর মেয়েরা একেবারে কিউটের ডিব্বা। তারা সব কিছুতেই কমফোর্ট। হাই হিল পরতে পারে, আবার স্লিপারও। রোজ বেঞ্চি কেটে চলে এসেছে। কাল থেকে ছেলেটা ভীষণ জ্বালাচ্ছে। হ্যারার নাম করে কিছুক্ষণ পর পর ফোন করে বিরক্ত করছে। রোষার রাগে পারছে না বলে চলে যাচ্ছিল, তখন ওদের পাশ থেকে টিচ করে, ঠোঁট দুটো তো কমলা লেবু, গাল দুটো তোর আপেল, লম্বা চুলের বেনি ঝুলিয়ে কোথায় যাস কোমরখানি দুলিয়ে। রুষা যেতে গিয়েও ফিরে আসে। অধীরের সামনে গিয়ে বলে, এই লাইভ টেলিকাস্ট মেয়েদের এমনভাবে ইফ্রেজিং করেন, দেখেন তো, নিষ্পাপ শিশুগুলোর মতো মনে হয়, কিন্তু আপনি তো দেখিয়ে ইফ্রেজিং করেন খুব ভালো। অধীর চেয়ার টেনে শার্টের বোতাম খুলে পেছনের দিকে হেলান দেয়। পিঠের দিকে শার্টটা, পরনে তার সাদা গেঞ্জি। ফর্সা শরীরের চাঁদের মতো ঝলক দিচ্ছে তার বডি। অধীর বাচ্চা বাচ্চা ফেস করে বলে, তুমি আমায় শিশু বললে? এখন কি তুতু খেতে চাই আমি? এখন যদি তুতু খেতে চাই আমি? রুষা তুতু কি বুঝল না। ব্রুজ ব্রু কুচকে থাকে। অধীর হেসে বলে, আমি তো নিষ্পাপ শিশু। এখন অবধি তোমার মতো কারো লাইভ টেলিকাস্ট দেখিনি। আমার কি পাপ হবে? শিশুদের ভুল আল্লাহ ক্ষমা করে দেন জানো লাল গোলাপি। একটু তুমি আমায় শিশুর উপাধি দিলে, তাহলে একটু শিশুদের মতো আচরণ করি, কি বলো? তুমি দেখেছ, আমিও দেখে নেব। রুষা কটমট চোখে বলল, লোকাল বাসের মতো খুলে রাখলে দোষ আমার না, আপনার। ওই লাল গোলাপি, অপমান করবা না। সব দোষ তোমার, তোমার চোখের। লাল গোলাপি চোখ দিয়ে লাল গোলাপি জিনিস দেখে ফেলছো। বন্ডামি করার জায়গা পান না? আমি আগে বলেছি, এখনও বলছি, আমি দেখিনি, জাস্ট জার্সি দেখেছি। ভণ্ড, তাও আমি? ছি ছি, তহবা, বড় লাল গোলাপি। দুধের বাচ্চাকে এমন অপবাদ দিলে আল্লাহ সইবে না। ওইটা জার্সি না, ওইটা দামি ব্র্যান্ডের আন্ডার। না, লজ্জায় ছেলেটা বলতে পারল না। রুষার দাঁত কটমট করে হাজার গালি দিতে থাকে অধীরকে। তাদের ঝগড়া দেখে রোজ ছুটে আসে। অসহায়ের মতো করে রুষাকে হাত ধরে বলে, চল রসুন রানী, আমি শিখিয়ে দিব, চল পাক্কা এবার আমি সব শিখিয়ে দেব। দেখ, আমাদের পরের রিহার্সালটা করবে
গ্রুপের অ্যান হেরার দলে। প্লিজ আয়। সিয়াম নেন্সির দিকে চেয়ে আছে এক মনে। মেয়েটাকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য চুপচাপ সয়ে যায়, বুকে ব্যথা নিয়ে দূরে চলে আসে। সেও তো অনেক মেয়েদের সাথে ফ্লার্টিং করেছে। মেয়েটাকে সে বোঝাতে চেয়েছে নিলয় তাকে জাস্ট ইউজ করবে, ভালোবাসবে না। কিন্তু কার নামে বলবে নিজের বেস্ট ফ্রেন্ডকে? সেও তো কম সুন্দর না। তবুও কেন নেন্সি নাবানার নিলয়ের প্রতি দুর্বল ছিল? হায় কপাল! সৌন্দর্যের কি কদর এই সমাজে! নেন্সিও মাশাল্লাহ, কিন্তু নিলয় তাকে রেখে হেরাকে মজেছে। আর নাবান হেরাকে একদম সহ্য করতে পারে না। কিন্তু কারো দিক থেকে পরিষ্কার নয়, সে ভালোবাসে নেন্সিকে, যদিও বলা হয়নি। কোনো কোন মুখে বলবে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে দেখার পর? তাও কেন জানি সিয়ামের এই মেয়েটার থেকে চোখ সরাতে পারে না। আজ তিতিরের সাথে সেও ক্যাম্পাসে এসেছে নামান। মেয়েটা যে বায়না ধরেছে! তিতির মাশাল্লাহ, যদিও সে বিদেশি কালচার পছন্দ করে, জিন্স আর টপস পরে একসময় মাথায় চুল কালার করা। তিতির চুল মোটামুটি বড়, নিজেকে সবসময় নাবানের সামনে উপস্থাপন করে রাখে তিতির। কিন্তু নাবান তাও তার দিকে অন্য চোখে তাকায় না, সবসময় কেমন এদিক এদিক তাকায়, কথা বলে। এই তো আজ ভাইকে নিয়ে আসার জন্য কত কাহিনী করেছে, কিন্তু কথা নাবানের সাফ কথা ছিল, তিতির যেতে হলে কারে করেই যাবে। আমি আবার আমার বাইকের পেছনে মেয়েদের নিতে পছন্দ করি না। তিতির কি করবে? এত বলেও যেহেতু লাভ হয়নি, তাই বাধ্য হয়ে সে কারেই আসতে রাজি হয়েছে। আজ সকালটা হেরার কাছে অন্যরকম। স্যারের সাথে কথা বলে নাবানকে খুঁজতে বের হয়েছে হেরা, কিন্তু নাবানের খবর নেই। দৌড়ে ঝিনুক আর তুষার ভাই আসছে। কি সুন্দর জুটি তাদের! ঝিনুক যেহেতু লেডি বাইকার, তাই বেশিরভাগ সময়ই সে জিন্স আর টি শার্ট পরে। শ্যামলা দেখতে মেয়েটা, মুখের দিকে তাকালে বড় বোনের ছাপ দেখতে পায় হেরা। আর তুষার ভাই কত বুঝদার! এই যে পেছন পেছন এসেছে কার নিয়ে, ভালোবাসার মানুষটা ঠিকমতো ক্যাম্পাসে এসেছে কিনা তা দেখতে। এই মেয়েটা যে উড়াধুরা বাইক রাইড করে, তাই তো ভয়। একসময় ঝিনুকের বাইক রাইডার ছিল, খুব শখের, কিন্তু একদিন পরে গিয়ে ব্যথা পেয়েছে। সেদিনে নাবান, অধীর, সৃজন আর আরও শতাধিক স্টুডেন্টের সামনে তুষার ছেলেটা পাগলের মতো কেঁদেছে। সেদিনের পর থেকে নাবানের কড়া আদেশে বাইক রাইড থেকে বিরতি নিয়েছে ঝিনুক। তুষার ঝিনুককে ক্যাম্পাসে দিয়ে তারপর সে তার হাসপাতালে যায়। এসব দেখতে দেখতে হঠাৎ ধাক্কা খায় কারো সাথে। নিচে পড়ে যাওয়ার আগে শক্ত হাত তাকে ধরে ফেলেছে। চোখ তুলে তাকাতেই কালো কুচকুচে তীক্ষ্ণ চোখের দিকে তাকায়। চোখটা চলে যায় ফর্সা শরীরের অ্যাডামস অ্যাপেলের দিকে। তিলটা মুখের দিকে তাকালে চোখের সামনে উকি মারে চাঁদের মতো। তিতির আর নাবান এদিকে দিয়ে আসছিল। নাবানের তিতি কথায় থাকায় সামনে কাউকে দেখতে পায়নি, আর হেরা ঝিনুক আর তুষার ভাইকে দেখতে বেখেয়ালি হয়, যার কারণে এই ধাক্কা। তিতিরের দিকে তাকিয়ে দেখতে পায় তিতির কেমন রাগী চোখে তাকিয়ে আছে হেরার দিকে, তাই হেরা হাতটা ছেড়ে দেয়। কিন্তু হেরা পড়ে যাওয়ার আগেই শক্ত হাত তাকে আগলে নেয় খুব আলতোভাবে। মনে হচ্ছে একটা কাচের পুতুল হেরা পড়ে গেলেই ভেঙে যাবে। নীলু অস্থির হয়ে বলে, উফ হেরা ফুল, দেখে হাঁটবে না? কোথাও ব্যথা পাওনি তো? হেরার রক্তচক্ষু নিয়ে নাবানের দিকে তাকিয়ে বলে, না নিলয়, সামনে একজোড়া হাতি ছিল, তা তো দেখতে পাইনি। যাই হোক, ব্যথা পাইনি, তার আগেই আমার রক্ষা করার সুপারম্যান এসেছে। ব্যথা কি করে পাই বলুন? হেরার কথায় নিলয়ের চোখ মুখে কেমন খুশির ঝলক দেখতে পায় নাবান। তিতির বিরক্ত নিয়ে বলে, বেবি চলো, অযথা সময় নষ্ট না করার দরকার নেই। নিলয় হেরার হাত ধরে সামনে এগিয়ে যাচ্ছিল, আর অন্য পাশে তিতির নাবানের হাত। চারজনের পাশাপাশি হাঁটছিল, কিন্তু তাদের চোখ যেন নিজের হাতে আটকে ছিল। কারো মুখে কোনো কথা নেই, কারো
চোখে স্পষ্ট কোনো অনুভূতি ধরা পড়ছে না। তিতির হচ্ছে ইচ্ছে করে নাবানের সঙ্গে মিলিয়ে একই রঙের টি শার্ট পরেছে। দূর থেকে দেখলে যে কেউ বলতো মেড ফর ইচ আদার, কিন্তু মানুষের ভাবনা আর আল্লাহর লেখা কখনোই এক হয় না। যা সবাই সহজভাবে, নিয়তি ঠিক তার উল্টো পথেই গল্প লিখে যায়। অসভ্য গিটারওয়ালা, যেমন তার গফ তেমন তার বফ, দুইটাই এক। মনে মনে বিড়বিড় করে বলে হেরা কথাখানা। নিলয় হেরার দিকে তাকিয়ে বলে উঠল, ফুলের তোড়া পেয়েছিলে? হেরা মনে পড়ে যায় 14 ফেব্রুয়ারি দিনের তাকে কিভাবে সারপ্রাইজ দিয়েছে নিলয়। এমনিভাবে কাউকে ভালোবাসা যায় আধো? হারা নিলয়ের দিকে মুগ্ধ চোখে তাকায়। ছেলেটা সুন্দর, কিন্তু তার মনে ফিলিংস কাজ করে না। কেন তা বুঝতে অক্ষম। হারা মিষ্টি হাসি দিয়ে বলল, অনেক ধন্যবাদ। সত্যি বলতে আমি সারপ্রাইজ হয়েছি। আর এত পাগলামি করার দরকার কি নিলয়? নিলয় শুধু বিপরীতে হাসে আর মাথা চুলকায়। এই হচ্ছেটা কি? কোমর চেপে ধরেছ কেন? রোজ ডান্স করছি, চোখে দেখো না? সৃজন অসভ্যভাবে ডান্স করলে অসভ্যভাবে করছেন কেন? সভ্যভাবে ডান্স করেন, অসভ্যভাবে করছেন কেন? রোজ আমি অসভ্য? আমি সভ্য ছেলে, সেটা রাস্তার পাগলও জানে। সৃজন জানে। আপনি যে একটা চুমুর সাপ্লাইম্যান, অসভ্য। আপনার নামে চুমুর কেস দিব আমি, দেখেন। ছাড়ুন বলছি। রোজ নাচের সময় পার্টনার অদল বদল হওয়ার কারণে সৃজন রোজের সাথে দুষ্টুমি করতে থাকে। মূলত তাকে সে জ্বালাচ্ছে। রেগে যখন মেয়েটাকে উল্টাপাল্টা কথা বলতে, তখনই মন চায় টুপ করে একটা কিস করতে, কিন্তু না। একই ভুল বারবার করলে সত্যিই হিচার বাড়ি খাবে, পিছার না, না হলে গাজারি চালান করবে। যে ডেঞ্জারাস মেয়ে, বাপরে বাপ। সৃজন রোজকে উদ্দেশ্য করে বলে, তোকে প্রথমবার দেখে চোখে চোখে রেখে কখন জানি আমি কেস খেয়েছি। তোর সেক্সি হাসিতে মন দিতে নিতে কখন না জানি আমি কেস খেয়েছি। স্বপ্নেরই জালে তোর হাই ভোল্টেজ গালে সেই হালকা ঠোঁট রেখেছি। সলিড কেস খেয়েছি। রোজ চোখ বড় বড় করে তাকায়। আমার সাথে ফ্লার্টিং? আপনার এই কাউয়া সুরে ফান শুনলে তাকও পালাবো। কি গানের গলা মাইরি! শালা কোমর ছাড় বলছি, নয়তো গাজারি চালিয়ে দেব। রোজের মুখে এমন কথা শুনে সৃজন দেয় এক দমক। চুপ, দেয়ার ব্যাটারি। এমন করলে একেবারে কোলে তুলে নিয়ে কাজে অফিসে যাব। বেশি ভাব দেখাস বেডি, বোঝ নাই? মামা আমরা গাজীপুরের মাইয়া, ভাব তো একটু থাকবই ভাইয়া। হবু জামাই রে কেউ মামা বললে শালির দেড় ব্যাটারি। সৃজন গাজীপুরের জেলার মেয়েদের দিকে থাকতে পারবে শুধু চাইয়া। বউ বানাইতে গাজীপুরের মেয়েদের যোগ্যতা লাগে ভাইয়া। রোজ তা কি যোগ্যতা লাগবে শুনি? আমার কিন্তু সব আছে। সৃজন আপনার যোগ্যতা আপনার কাছে রাখেন। এই বলে পায়ে পা দিয়ে ছুটে চলে যায় রোজ। ছেলেটা আজ বেশি বিরক্ত করেছে তাকে। সিয়াম নেন্সিকে অনেক কষ্টে রাজি করিয়েছে ডান্স করার জন্য, কিন্তু মেয়েটার চোখে আগুন। তার সামনে নিলয় হেরার সাথে মিষ্টি ভাষায় কথা বলছে, কিন্তু সে কিছু বলতে বা করতে পারছে না। একটাই প্রশ্ন, সৌন্দর্য পূজারে সবাই, তাই তো এখন আরও প্রতিযোগিতা লেগেছে সুন্দর হবার। প্রতিটি মেয়ে পার্লারে যায়, চুলগুলো স্টাইল করে কাটা, পোশাকটা আকর্ষণীয় করে পরা। সিয়াম মন্ত্রমুগ্ধ, যদিও নেন্সি দেখে যাচ্ছে, কিন্তু মেয়েটা হয়তো সিয়ামের এমন চাউনি দেখেনি কোনোদিন। তিতির নাম বাদ দিয়েছে তার কারণ সে নাবান ছাড়া অন্য কারোর সাথে ডান্স করবে না। কেউ তাকে স্পর্শ করবে তা যে কোনো মতেই মানতে পারবে না। এই কথা যখন বলেছে সবার সামনে, তখন নাবান শুধু তাকিয়েছিল তিতিরের দিকে। আফসোস নাকি মুগ্ধ হলো তা কেবল নাবানই জানে। সবাই রিহার্সাল শেষে নিলয় আর হেরা যায় মঞ্চে। মেয়েটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। মেরুন কালার চুড়িদার, এর সাথে মাথায় সাদা ব্যান্ডেজ, কোমরের সামান্য চুল বেলুনি করা।
তাতে আবার কি ঝড়কি জাতীয় ক্লিপ লাগিয়েছে, তাতে যেন আরও কিউটি লাগছে। হেরার থেকে চোখ সরাতে তিতিরের দিকে তাকায় নাবান। গান প্লে হতেই নিলয় হেরার হাতে হাত রাখে, সুন্দরভাবে নাচ তুলতে থাকে। তারা হঠাৎই নিলয়ের পায়ে কিছু একটা বিঁধে যে বসে পড়ে নিলয়। নিলয়কে ধরতে এগিয়ে যায় হেরা। হেরা যেতে হেরার পায়েও কি যেন বিঁধে, ব্যাস দুজনেই পড়ে যায় ফ্লোরে। সবার চোখ কপালে। কি সুন্দর ডান্স হচ্ছিল, কিন্তু কি থেকে কি হলো? স্যার, ক্যাম্পাসের ডাক্তার ডেকে এনে কাজ বের করে ব্যান্ডেজ করে দেয়। নিলয়ের ক্ষতটা অনেক গভীর, কিন্তু হেরারটা খুবই সামান্য। আজ সকালে তিতিরের সাথে কি নিয়ে ডান্স স্যার ডান্স খাতা থেকে নাম বাতিল করেছে নাবান। নাবান ফোন দেখছে, কার কি হলো তাতে তার কিছু যায় আসে না। কেটে রক্তের বন্যা হয়ে গেলেও তার কিছু যায় আসে না, এমন একটা ভাব তার। তিতির বলে, একেবারে ঠিক হয়েছে, বেশি ভাব এই মেয়ের। স্যার নাবানের সাথে এসে বলে নাবানের সামনে এসে বলে, নাবান প্লিজ, তুমি রাজি হয়ে যাও, এবারের মতো হেরার সাথে ডান্স করো। হেরা খুব খুব মোটামুটি ডান্স পারে, সবাই তাকে সিলেক্ট করেছে। যেহেতু ও শিল্পকলার প্রধান দায়িত্বে থাকবে সামনে থেকে, তাই এবার তার পার্টিসিপেট পার্টিসিপেট করা খুব দরকার। স্যারের কথা শুনে তড়িৎ গতিতে তিতির বলে, স্যার আমি নাবানের সাথে পার্টিসিপেট করব। তিতির সবাই হেরাকে চাচ্ছে, সামনের বার থেকে শিল্পকলা তার দায়িত্বে থাকবে, তাই তার অ্যাটেন্ড করা অত্যাবশ্যক। তাছাড়া আমরা কিন্তু জুনিয়র সিনিয়র একসাথে নিচ্ছি, সেম ক্লাসে নিচ্ছি না। স্যারের কথায় তিতির চুপ হয়ে যায়। নিলয় রাগে ফুসফুস করছে, সবার সামনে কথা বলায় কেউ আর কিছু বলতে পারেনি। স্যার যেতেই নাবান উঠে হেরার কাছে যায়। শোনো মেয়ে, তোমার সাথে ডান্স করার কোনো ইচ্ছে নেই আমার, আর না আছে কিউরিসিটি, বাট ভার্সিটির সম্মান রক্ষার্থে আমাকে অ্যাটেন্ড করতে হবে। আমি তোমার সাথে ডান্স করতে পারবো না। একটা ভিডিও পাঠিয়ে দেবো, সেটা দেখে শিখে নেবে। নাবানের দাম্ভিকতা দেখে গা জ্বলে যায় হেরার, রাগে রণচণ্ডীর রূপ তার। নিলয়ের ক্ষতস্থান সাদা ব্যান্ডেজ দেখে চোখ সরিয়ে বলে উঠল রাগী ভাব নিয়ে, নিজেকে কি ভাবেন, অহংকারী গিটারওয়ালা? আমিও আপনার মতো লোকের সাথে মোটেও ডান্স করতে আগ্রহী নয়, আর না আছে কিউরিসিটি। সো নিজেকে এত বড় মনে করার কোনো প্রয়োজন নেই। আর শোনো, আমি যেখানেই যাই সেখানেই বিজয়ী হই। তোমার কারণে যে হেরে যাই, তো ফল ভালো হবে না। আমিও কম না, ওকে? আপনার জন্য যাতে আমি হেরে না যাই, তো আপনার খবর আছে। নিম্নবিত্ত চিন্তাভাবনা আমি শেহতাজ খান নাওয়ান করি না। আমি আমি আমায় আমায় বিজয় আমিও হেরে যাওয়ার মতো নিম্নবিত্ত চিন্তাভাবনা করি না, ওকে? হেরা মানেই বিজয়। আমার সাথে টক্কর টক্কর নাকি জানি না, বাট এতদিন সবাই নাবান বলতো, আর এখন হেরার নাম থাকবে। সেটা নাচ, গান, অভিনয়, গিটার বাজানো, পড়ালেখা, বিতর্ক, এমন কি দলের লিডার, ছাত্র দলের নেত্রী, সব জায়গা থেকে আপনার নামের ধ্বনি আমি হেরা বন্ধ করে দেব। বাজি লাগাচ্ছ আমার সাথে? বাজি নাকি জানি না, বাট এটাই হবে। ওকে, তাহলে শেষ বাজিমাতটা না হয় আমি দেখাবো, মিস মেহেরিমা ইসলাম হেরা। নিলয় আর তিতির তাদের ঝামেলা দেখে খুশি দুজনেই। যে দুজনকে বিপরীত, এটাই তাদের খুশি হবার কারণ। সেদিন আর সেদিনের মতো সবাই চলে যায়। স্যার সকালে তাদের দুজন থেকে সেদিনের ঘটনা শুনে অবাক হয়। লিস্ট এসে পড়েছে, এর মধ্যেই এমন কাহিনী। দুজন অসুস্থ হলে কথা কথা ভাবে কি হবে। এই ভার্সিটির জন্য বর্তমানে দুজন সবার উপরে আছে, হয়তো তাদের মধ্যে কাউকে স্কলারশিপ দেবে। আর এবার যেহেতু বাইরের দেশ থেকে তাদের ভার্সিটি পরিদর্শন করতে আসবে, তাই তাদের অ্যাটেন্ড করা খুব দরকার। স্যার চিন্তায় পড়ে গিয়েছিল, কিন্তু নাবান আর হেরা আলাদাভাবে বলেছে তারা সুস্থ আছে, কোনো সমস্যা হবে না। তাই তো স্যার এতটা জোর দিচ্ছে তাদের প্রতি।